আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2028 ব্যাচ এসএসসি এন্ড দাখিল পরীক্ষার্থী, তোমাদের নিয়ে আমি মাঝে মধ্যে ক্লাস নিয়ে আসি এবং আপলোড করি। এক একদিন একটু কোয়ালিটি ভালো হয়, একদিন একটু খারাপ হয়। যাই হোক, কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাকে চেনো এবং আমার ক্লাস করো আর কি। তো যাই হোক, আমি তোমাদের জন্য এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখছো এবং বুঝতে পারতেছো যে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, যেটা নবম শ্রেণীর আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে গণিত অংশটা আছে, গণিত অংশ থেকে মানে গণিত সাবজেক্টটার পরীক্ষা যেদিন হবে ওই দিন কোন কোন প্রশ্ন আসতে পারে, বা আমি আর কি আইডিয়া নিছি দু একটা সিলেবাস থেকে যে আমাদের অর্ধবার্ষিকে যে কোন অধ্যায় আর কি থাকতে পারে, এবং সেই অধ্যায়গুলো থেকে কোন ধরনের এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, কোন এমসিকিউ গুলা, কোন সৃজনশীল গুলা, কোন ছোট প্রশ্নগুলো আমরা সমাধান করলে আমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রায় 100% কমন আসবে এবং আমরা ফুল মার্কস বা মিনিমাম 80% মার্কস আমরা ক্যারি করতে পারবো। সেই জিনিসটাই আজকে আলোচনা করব। তো আমি দুইটা সৃজনশীল তোমাদের জন্য আগেই লিখে রাখছি এবং তোমাদের সিলেবাসটাও আমি লেখা রাখছি। আমি মনে করি যে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষায় এই অধ্যায়গুলোই আছে, এর বাইরে কোনো অধ্যায় নাই। যদিও তোমরা জ্যামিতিতে বলতে পারো যে 6.12, তবে ওইটা কিন্তু আসলে কোনো পড়ার না, ওইখান থেকে আমাদের প্রশ্ন আসবে না। তো আমাদের বীজগণিত থেকে আমাদের 1 নাম্বার অধ্যায় বি, বি বলতে আমি বীজগণিতকে মিন করছি, জি বলতে জ্যামিতি, টি বলতে ট্রাইগোনোমেট্রি এবং পরিমিতি, পি বলতে হচ্ছে পরিসংখ্যানকে মিন করছি আমি। আচ্ছা, পরিসংখ্যান এটা 17 নম্বর অধ্যায়। এই অধ্যায়টা থেকে আমাদের দুইটা সৃজনশীল আসবে, আমরা চাইলে দুইটাই অ্যান্সার করতে পারবো। আচ্ছা, আমাদের বীজগণিত অংশ থেকে অধ্যায় 1, এগুলো আমি অধ্যায়ের নাম লেখা রাখছি, মানে অধ্যায় অনুশীলনী 1 নাম্বার অনুশীলনী যেটা আমাদের আছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা অধ্যায় আমাদের হয়তো অনেকেরই সিলেবাসে আছে, কিন্তু এখানে আমি আরো একটা কথা বলি, যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের সিলেবাস, তারা কিছু স্কুল আছে ওরা নিজেরাই তৈরি করে, কিছু আছে সমিতি আছে ওখান থেকে তৈরি করে, বিভিন্ন উপজেলা ভেদে বিভিন্ন জেলা ভেদে সিলেবাস কিন্তু পরিবর্তন হতে পারে। তো সেটা ব্যাপার না, তো এরকমই হবে আশা করা যায়, যে এর মধ্যেই ঘুরে ফিরে থাকবে, একটু এদিক সেদিক হতে পারে। আচ্ছা, আরো একটা কথা হচ্ছে, আমার এই বিদ্যাকোষ প্ল্যাটফর্ম যেটা আমি নতুন ক্রিয়েট করছি এবং ধাপে ধাপে আগে নেওয়া যাওয়ার চেষ্টা করব, এই প্ল্যাটফর্ম এই বিদ্যাকোষ এর আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই অ্যাড হয়ে যাবা। টেলিগ্রাম চ্যানেল যেটা আমাদের, সেটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমাদের অ্যাড হয়ে লাভ কি বা কেন আমরা এই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হব সেটা একটু বলে দিই। যেমন আজকের একটা ভিডিও, এটার উদাহরণ আমি আপনাদেরকে শুরুতে দিব। তো কি ধরনের আমাদের যে এই যে সৃজনশীলটা, এটা কিন্তু আমি আজকের ক্লাসের সমাধান করে একদম বুঝাইয়া দিব। এই যে এখানে আমি আরো একটা সৃজনশীল লেখা রাখছি বীজগণিত থেকে, এটাও আমি আপনাদেরকে বুঝাইয়া দিব আজকে। তো এই দুইটা সৃজনশীল পড়লে কি আমাদের 100% কভার হবে? হবে না, কিন্তু আমাদের এর বাইরেও বেশ কিছু এমসিকিউ, মানে এমসিকিউ তো আছে, আমাদের অহরহ এমসিকিউ পড়তে হবে এবং সৃজনশীল পড়তে হবে, ছোট প্রশ্ন পড়তে হবে। এই যে টোটাল টোটাল যতগুলো এমসিকিউ পড়তে হবে, যতগুলো সৃজনশীল পড়তে হবে, যতগুলো ছোট প্রশ্ন পড়তে হবে, সবগুলো প্রশ্নের একদম সহজ ব্যাখ্যা তোমরা তো সবাই এই অধ্যায়গুলো মোটামুটি হলেও পড়ছো। আমি মাঝে মধ্যে দু একটা অধ্যায় ক্লাস নিচ্ছি, বা তোমরা বিভিন্ন
প্রাইভেট পড়ছো বা কোচিং বা স্কুল মাদ্রাসা এই সমস্ত জায়গায় তোমরা পড়ছো, পরে হচ্ছে এই অধ্যায়গুলো সম্পর্কে মোটামুটি হইলেও আইডিয়া হয়েছে। এখন আমি যদি এই অনুশীলনী থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলোর একদম সহজ সলিউশন যদি দেই, টেলিগ্রামে আমি অবশ্যই দিয়ে দিব। একদম সহজভাবে প্রশ্নগুলোর সমাধান করব, প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা সৃজনশীল একদম সহজভাবে ব্যাখ্যা করব, এবং সেটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এন্ড যদি কারো বুঝতে একদম অসুবিধাই হয়, তাহলে আমি যেটা বলি, এটা আমি অফলাইনে যে প্রাইভেট গুলো পড়াই এখানেও আমি এই কথাগুলাই বলি। কি কথা? গণিত দেখে যে 100% আমাদের বুঝতেই হবে বিষয়টা এমন না। আমাদের গণিতটা খুব ভালোভাবে অনুধাবন করার চেয়ে আমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষায় ভালো একটা নাম্বার অর্জন করা। সে কারণে আমি বলি, যেহেতু অর্ধবার্ষিক, বার্ষিক, মানে কলেজ কলেজ বা স্কুলের যে পরীক্ষাগুলো হয়, বোর্ড পরীক্ষা বাদ, এসএসসি বা এইচএসসি, দাখিল, আলিম এগুলা বাদ, আমাদের যে বোর্ড পরীক্ষা ব্যতীত যে পরীক্ষাগুলো হয় নিজ নিজ প্রতিষ্ঠানে, এখানের প্রশ্নগুলা কিন্তু আমাদের কোনো প্রকার বানায়া প্রশ্ন করে না, একদম আমাদের বই অথবা হচ্ছে সরাসরি গাইড থেকে একদম হুবহু প্রশ্ন দেয়। তো আমি যে কয়টা উত্তর দিব, তোমরা যদি একদম হুবাহু ওই প্রশ্নগুলো উত্তর একদম মুখস্থ করে যাও, মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, কোনো প্রকার বোঝাবুঝি নাই, কোনো প্রকার বোঝাবুঝি হবে না, ডাইরেক্ট মুখস্থ, তাহলেই কমপ্লিট। কারণ আমার হুবাহু ওই প্রশ্নটাই আসবে, আমি তো মুখস্থ করছি, আমি বুঝি না ঠিক আছে, কিন্তু আমি তো মুখস্থ করছি, আমি জাস্ট ওইটা লিখে আসবো। স্যার কিন্তু আমাকে ফুল মার্কস দিবে যদি সবকিছু ঠিক থাকে আর কি। তো যাই হোক, আমাদের 1 নাম্বার অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা, এটা কিন্তু আমাদের আছে। এখান থেকে আমরা এটা অনুশীলনীর, আমি প্রত্যেকটা অধ্যায়ের কথাই আমি বলি, এটা কিন্তু আমি ত্রিকোণমিতির 9.1, এই যে এটার কিন্তু আমি অনুশীলনীতে এই সৃজনশীলটা তোমাদের আছে যারা 28 ব্যাচ, তোমাদের কিন্তু বইটা একটু আপডেট করছে। 25 সালের বইয়েও কিন্তু এই সৃজনশীলটা ছিল না, অন্য সৃজনশীল ছিল। এই বছর নতুন করে এই সৃজনশীলটা অ্যাড করছে আর আগেরটা বাদ দিয়ে দিছে। তো যাই হোক, এই সৃজনশীলটা কিন্তু তোমাদের আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ আছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায়। সারা বাংলাদেশে যদি আমার কথার কথা 5,000 স্কুল থাকে, আরো বেশি হবে, 5,000 স্কুল থাকে, আমি শিওর যে এর মধ্যে 3,000 স্কুলেই এবার অর্ধবার্ষিক পরীক্ষায় এই সৃজনশীলটাই আসবে, এবং এটা আসবে, এই দুইটা আসবে, কারণ এগুলো আমাদের অনুশীলনের সৃজনশীল। আমার 3.1 যেখানে আছে, 3.1, 3.1 থেকে কোনো প্রকার সৃজনশীল নাই ওইখানে। 3.2 আমার অনুশীলনীতে এই সৃজনশীলটা আছে, তাহলে এই সৃজনশীলটা আমাদের আসতে পারে। যেহেতু অনুশীলনী, আমি কি বলছি, অনুশীলনীতে প্রত্যেকটা অধ্যায়, তোমাদের যে অধ্যায় সিলেবাসে আছে, তোমাদের যে অধ্যায় সিলেবাসে আছে ওই অধ্যায়ের অনুশীলনীতে যে ছোট প্রশ্ন, এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো আছে, এগুলা একটাও বাদ দেওয়া যাবে না। ত্রিকোণমিতির অনুশীলনীতে আমার এই সৃজনশীলটা আছে। তো সাধারণত এই অধ্যায়গুলোই আমাদের থাকে। পরিসংখ্যান, পরিসংখ্যানে কি অনুশীলনীতে আমাদের এমসিকিউ নাই, এমসিকিউ পড়বো এখান থেকে, সৃজনশীল পড়বো, ওইখানে আমাদের যে ছোট প্রশ্নগুলো আছে ছোট প্রশ্নগুলো পড়বো, তাহলেই দেখবো যদি একদম হুবহু নাও আসে তারপরেও আমাদের 80% একদম মিল থাকবে, কমন পড়বে আর কি। মানে আমাদের গাইড থেকে হুবহু দিবে, ধরেন ধরো যে বই থেকে একদম হুবহু দিল না, কিন্তু গাইড থেকে একদম হুবহু দিল। এরপরেও গাইডের ওই প্রশ্নগুলোর সাথে বইয়ের প্রশ্নগুলোর কিন্তু 80% মিল থাকে, এবং বোর্ডের যে প্রশ্নগুলো হয় ওই প্রশ্নগুলো কিন্তু এগুলোর নিয়মেই করে। সো এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সৃজনশীলগুলা। আমরা 16.1 যে অনুশীলনীতে 10 নাম্বার সৃজনশীলটা আছে ওইটা দেখবো, এখানে 14 নাম্বার সৃজনশীলটা আমরা দেখবো, এখানে 8.1 একটা আছে, 8.2, এটা মনে হয় 8 নাম্বার একটা সৃজনশীল আছে, এখানে মনে হয় যে 8.2 আমাদের
4 নম্বর সৃজনশীলটা আছে, এটা আমরা দেখব। এরকম ভাবে আমাদের এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা এখানে একটা আছে, এখানে আমাদের দুইটা আছে, এখানে একটা আছে। 6.3 আমাদের একটা সৃজনশীল হয়তো আছে। তো এখানে যে সৃজনশীল গুলো আছে, অনুশীলনের শেষে আমরা সৃজনশীল প্রশ্নগুলা কিন্তু অবশ্যই পড়ে যাব। প্রত্যেকটা অধ্যায়, যার যে অধ্যায় আছে সেই অধ্যায়ের উপর অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমরা দেখা যাব। এগুলো আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করব না। এবং প্রত্যেকটা অধ্যায়ের শেষে আমাদের বেশ কিছু এমসিকিউ আছে, ছোট প্রশ্ন আছে, ওইগুলো আমরা পড়লাম। কিন্তু এখানে আমাদের আরো একটা কথা হচ্ছে, আমাদের যে 9.1 এটার কিন্তু অনুশীলনীতে আমাদের কোনো প্রকার এমসিকিউ নাই। এবং আমাদের যে 16.1, 16.2 এখানেও আমাদের কোনো প্রকার এমসিকিউ নাই। তো এখানে এই এমসিকিউ গুলো আমরা কোথায় থেকে পড়তে পারি, সেটা হচ্ছে যার কাছে যে গাইডটি আছে, গাইড থেকে বোর্ডের কিছু প্রশ্ন আমরা একটু বুঝে বুঝে সমাধান করে যাব। আমি বেশি না, আমি হচ্ছে ধরেন যে 9.1 থেকে 20টা, 16.12 মিলে ধরেন যে 30 থেকে 35টা দিলাম। এই কয়েকটা এমসিকিউ আমি টেলিগ্রামে দিয়ে দিব। ওইখান থেকে এই এমসিকিউ গুলা প্র্যাকটিস করে গেলেই হবে, আমি শিওর এর বাইরে আসবে না। আর 17 এমসিকিউ আছে, এই অধ্যায়গুলোর এমসিকিউ কিন্তু আমাদের কিছু কিছু আছে। আর যে অধ্যায়গুলো নাই ওইগুলো আমরা বোর্ডের প্রশ্নগুলো কিছু দেখে যাব। এখানে প্রত্যেকটা অধ্যায়ে আমাদের এমসিকিউ আছে। আর যে অধ্যায়ে এমসিকিউ নাই ওইটা আমরা বোর্ডে থেকে দেখা যাবো। যেমন 3.12 এটা আমাদের আসলে অনুশীলনীতে এমসিকিউ নাই, তাহলে এটা আমরা একটু বোর্ডে থেকে কয়েকটা ম্যাথ আমরা প্র্যাকটিস করে যাব। এভাবেই আমরা আসলে প্রিপারেশন গুলো নিতে পারি। তো এই সিলেবাস গুলো এবং এখান থেকে আমি এই দুইটা সৃজনশীল নিছি, এই দুইটা প্রশ্ন আমি আজকের ক্লাসে এখন ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। আর বাকি এরকম আমাদের অনুশীলনী বা উদাহরণের যে সৃজনশীলগুলো আছে বা যেগুলা নাই ওইগুলো আমরা বোর্ডে থেকে কিছু প্রশ্ন কালেক্ট করে এগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাড থাকলে তোমাদের সকলেরই উপকার হবে। এবং আমি শুধু এই পরীক্ষা না, যে কোনো পরীক্ষা সাজেশন বা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা দিব। এবং ফ্রিতে যে ক্লাসগুলো নিব, ফ্রির সকল ক্লাসের লিঙ্ক ওই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিব। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই এই চ্যানেলে অ্যাড হয়ে যাবা। তো এখন আমি কথা বেশি না বলে আমি এইটা সলভ করা শুরু করে দিব। তাহলে আমরা এখানে দুইটা সৃজনশীল লিখে রাখছি, আমি ক নম্বর দিয়ে শুরু করি। এই সৃজনশীলের ক নাম্বার, এখানে যে ক নাম্বারে যে জিনিসটা চাইছে এটা কিন্তু আমাদের শুধুমাত্র সৃজনশীল এটা আসবে তাই না, আমাদের বোর্ডের জন্য, এমনকি বোর্ড পরীক্ষার জন্য আমাদের এই টাইপের একটা এমসিকিউ কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাইন দেওয়া আছে 5/13, এই যেহেতু সাইনের সাথে থিটা আছে, আমি থিটা এসে এটা ধরে নিলাম, তাহলে এখানে আমার কোণ কিন্তু অবশ্যই উৎপন্ন করবে। এবং এটার জন্য এখানে আমরা এটা 90 ডিগ্রি, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি নামক এই কোণ বা এই কোণটা যে আমার উৎপন্ন হয়েছে এটা কিন্তু আমার এই বাহু এবং এই বাহু মিলে উৎপন্ন হয়েছে। তাহলে বাকি আছে কারা? এই বাহু। তো 90 ডিগ্রি কোণ যে দুইটা বাহু মিলা উৎপন্ন করবে ওই দুইটা বাহু বাদ দিয়ে 3 নাম্বার যে বাহুটা থাকবে সেটা হইতাছে আমার অতিভুজ। তাই অতিভুজ কত এখানে আমাদের, আমরা সাইন থেটা কিন্তু আমাদের সমুদ্রের লবণ অনেক, আমরা লম্ব বাই অতিভুজ লিখতে পারি, লম্ব বাই অতিভুজ লিখতে পারি। দেখেন লম্ব বা অতিভুজ এখানে দেওয়া আছে 5/13, তার মানে কি বোঝাতে পারছি কি
যেখানে লম্বের জায়গায় আছে 5 আর অতিভুজের জায়গায় আছে 13, তাই অতিভুজের জায়গায় 13 আমি দিতে পারি। আর অতিভুজের সাথে যে বাহু মিলে কোণ উৎপন্ন করে, অতিভুজের সাথে যে বাহু মিলে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা ভূমি বলি। অতিভুজ আর ভূমি বাদ দিয়ে যে থাকবে সে হচ্ছে লম্ব। এখানে লম্ব দেওয়া আছে হচ্ছে 5। তাহলে এখান থেকে কিন্তু আমি এই ভূমি বের করতে পারি। ভূমি বের করার ফর্মুলাটা কি? ভূমি হইতাছে আমার অতিভুজের বর্গ এবং লম্বের বর্গ, এই দুইটা বর্গের বিয়োগফলকে রুট করতে হবে। অতিভুজ এবং লম্ব দুইটার বর্গের বিয়োগফলকে রুট করব, যেটা আসবে সেটাই ভূমি। তাহলে এটা করলে আমাদের কত আসে? এটা কিন্তু আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। 169 থেকে 25 বাদ দিলে হয় 144, রুট করলে হয় 12। তাহলে আমার ভূমি কত পাইলাম? 12। আচ্ছা, আমাকে বলছে sec থিটার মান কত। sec থিটা, দেখেন sec থিটা সমান কত আমরা জানি। sec থিটা সমান হচ্ছে sec cos এর উল্টা। sec কিসের উল্টা? cos এর উল্টা। cos সমান জানি আমরা ভূমি ভাগ অতিভুজ, কারণ এটা হবে আমার অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ ভাগ ভূমি এরকম হবে। তাহলে আমার অতিভুজ কত পাইছিলাম আমরা? 13, আর ভূমি কত? 12। তাহলে 13 ভাগ 12 এটা কিন্তু আসবে, এবং এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করা যায় যে এই প্রশ্নটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং আমিও বোঝাইতে সক্ষম হয়েছি। এখন আমি চলে যাব হচ্ছে এটা খ নম্বর প্রশ্ন। আমাদের ক নম্বর শেষ, এখন আমি খ নম্বর প্রশ্নে যাব। দেখাও যে sec এর সমান 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এগুলো এখন আমরা মুছে ফেলতে পারি, কারণ ক নাম্বারে আর খ নাম্বারের সাথে কোনো রিলেটেড কোনো সম্পর্ক নাই। এটা আমরা বাদ দিতে পারি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমাদের এই যে প্রমাণ, এটা কিন্তু আমাদের এক্স সম্বলিত একটা কিছু, এক্স সম্বলিত একটা কিছু আমাকে দেওয়া আছে, এবং এক্স সম্বলিত একটা কিছু আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এক্স দিয়ে আমাদের উদ্দীপকে কিছু দেওয়া আছে কিনা সেটা কিন্তু আমরা অবশ্যই পাইলাম। তাহলে আমরা এইটা থেকে ক্যালকুলেশন করে আমরা এটা প্রমাণ করে নিয়ে আসবো বা দেখাবো। এটা থেকে আমরা ক্যালকুলেশন করতে করতে আমরা এটা নিয়ে আসবো। তো দেওয়া আছে কত? কোসেক এ মাইনাস কট এ। এটা হচ্ছে x, এটা আমাদের x সম্বলিত একটা কিছুই প্রমাণ করতে বলছে, এবং x সম্বলিত একটা কিছুই আমার এখানে দেওয়া আছে। তো এটা থেকেই আমরা ধাপে ধাপে ক্যালকুলেশন করে এটা নিয়ে আসবো, একদম খুব সহজভাবে বুঝিয়ে দিতেছি। আমরা এই কোসেক কে লিখতে পারি 1 ভাগ sin, কট কে লিখতে পারি cos ভাগ sin। এবার আমরা লসাগু নিলে হয় 1 মাইনাস cos a। এবার আমরা উভয় পক্ষে বর্গ করতে পারি, বর্গ করলে হয় 1 মাইনাস cos a, এটার উপরে স্কয়ার নিচে হয় sin স্কয়ার a, এটা হচ্ছে x স্কয়ারের সমান। এবার আমরা এই sin স্কয়ার a এটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। আচ্ছা, 1 মাইনাস cos a কি দুইবার, আর নিচে sin স্কয়ার কে 1 মাইনাস cos স্কয়ার। তো এটাকে আমরা লিখতে পারি, দেখেন 1 মাইনাস cos স্কয়ার, এরকম যদি হয় এটা a স্কয়ার দিতে পারি না আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি হয় 1 প্লাস cos a 1 মাইনাস cos a, এটার সমান হচ্ছে x স্কয়ারের সমান। এবার আমাদের এটা আর এটা কিন্তু আমরা কাটতে পারি, উপরে থাকে আমাদের 1 মাইনাস cos a, নিচে হয় 1 প্লাস cos a।
নিচে লিখলে তো দেখা যাবে না, একটু যে এই পাশে লিখি। তাহলে আমরা উপরে লিখতে পারি 1 মাইনাস কজ এ, আর নিচে হয় 1 প্লাস কজ এ। এটার সমান হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমাদের উপরে কিন্তু যোগ আর নিচে হচ্ছে বিয়োগ। তাহলে উপরে যেহেতু যোগ, যোগ আমাদের আগে থাকবে, যোগ আগে আমাদের থাকলে এটাকে আমরা বলি হচ্ছে যোজন আগে, অর্থাৎ আমরা আগে যোজন করব এরপর বিয়োজন করব। এখন আরো একটা কথা হচ্ছে, আমরা দেখেন এই যে এক্স স্কোয়ার, এটার নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, এটাকে আমরা উল্টায় দিব। উল্টায় দিলে আমরা 1 প্লাস কজ এ এটা দিব উপরে, আর নিচে দিব 1 মাইনাস কজ এ। তাহলে উপরে হচ্ছে আমার 1 আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। এবার আমরা উপরে আগে যোগ করব, এরপর হচ্ছে বিয়োগ করব, যোজন বিয়োজন। আর যোজন বিয়োজন জিনিসটা কি? যোজন বিয়োজন মানে হচ্ছে এটা আমাদের বোঝায় উপরেরটা যোগ নিচেরটা, এটা আমরা উপরে লিখবো, আর নিচে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, এটা আমরা নিচে লিখবো। অর্থাৎ এই যে আমরা উপরেরটা লিখলাম, যোগ হচ্ছে নিচেরটা, আর নিচে হচ্ছে উপরেরটা বিয়োগ হচ্ছে নিচেরটা। এখানে উপরেরটা যোগ হচ্ছে নিচেরটা, নিচে হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা। দেখেন আমাদের কিন্তু এখন অনেক ইজি হয়ে যাচ্ছে। এবার আমরা 1 প্লাস কজ এ আর প্লাস দিয়ে গুণন করে, দেখেন এখানে কিন্তু আমাদের প্লাস কজ এ আর মাইনাস কজ এ কাটা যাব। 1 আর 1 যোগ করলে আমাদের হয় 2। আর এখানে কিন্তু আমাদের, আমরা যদি মাইনাস দিয়ে গুণন করে দেই, তাহলে আপনারা দেখবেন আমাদের এই 1 1 কাটা যাবে, আর cos a আর cos a হবে 2 cos a। এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আর এটা ভ্যানিশ, তাহলে 1 বাই cos। 1 বাই cos মানে হইতাছে sec। sec এ কত? 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এটাই। তো এটা থেকে কিন্তু আমরা এটা নিয়ে আসতে সক্ষম হয়েছি। এটা আমাদের এত সমান এত দেখানো হলো। এবার আমরা ছোট গ নম্বরে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নটা। আমি একটু উপরে লেখা দিই। গ নম্বর প্রশ্ন আমি উপরে লেখা দিই। আমাদের দেওয়া ছিল cosec a minus cot a, এটা হচ্ছে x, আর cosec a plus cot a এটার সমান হচ্ছে y। আমাকে বলছে x বাই y যদি 7 মাইনাস 4√3 হয়, তাহলে a সমান কত? আচ্ছা, এটা থেকে আমরা নিয়ে আসবো। এখানে আমাদের x, x মানে তো আমাদের cosec a minus cot a, আমরা x এর জায়গায় cosec a minus cot a লিখব। আর নিচে হচ্ছে আমাদের y, y মানে কত? cosec a plus cot a। এটার সমান হচ্ছে 7 মাইনাস 4√3। এই যে 7 মাইনাস 4√3, এই পাশে কি নিচে কোনো কিছু আছে? আমরা যদিও দেখতে পারতেছি এখানে কোনো কিছু নাই, কিন্তু এই সম্পূর্ণটার নিচে কিন্তু মনে মনে 1 আছে। আচ্ছা, এবার আমাদের এর মান বের করতে হবে। একদম সহজ নিয়মটা আপনাদেরকে আমি শেয়ার করব আপনাদের সাথে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে উপরে বিয়োগ নিচে যোগ। তাহলে বিয়োগ আগে,
অর্থাৎ বিয়োজন আগে, নিচে হচ্ছে যোজন। আর বিয়োজন আগে মানে কি, এই যে এর আগের ম্যাথেও দেখাইছি, উপরেরটা বিয়োগ হচ্ছে নিচেরটা। আর যোজন কি পরে, যোজন পরে থাকার কারণে আমরা যোজন হচ্ছে নিচে দিব। এখানে হচ্ছে আমাদের 7 - 4√3, এটা নিচে কি 1 আছে না, এই 1 কিন্তু উপরে আমাদের বিয়োগ হবে, অর্থাৎ উপরেরটা বিয়োগ হচ্ছে নিচেরটা, আর নিচে হচ্ছে আমাদের উপরেরটা যোগ হচ্ছে নিচেরটা। এবার আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, আমি যদি আরো একটা লাইন লিখি তাহলে মনে হয় আপনাদের আরো ভালো হয়। কোসেক এ মাইনাস কট এ, মাইনাস দ্বারা আমরা গুণ করলে হবে মাইনাস কোসেক এ মাইনাস কট এ, আর নিচে হচ্ছে আমাদের কোসেক এ মাইনাস কট এ প্লাস কোসেক এ প্লাস কট এ, এটার সমান হচ্ছে আমাদের 60 থেকে 1 বিয়োগ করলে হয় 6, 6 - 4√3, 8 - 4√3। আচ্ছা, কোসেক এ এটার আগে একবার প্লাস একবার মাইনাস কাটা, কট এ একবার মাইনাস একবার প্লাস কাটতে পারি, আর কট এ আর কট এ হইতাছে 2 কট এ, দুইটার আগে মাইনাস থাকার কারণে সেই মাইনাসটা আমরা দিলাম। আর নিচে হচ্ছে আমাদের কোসেক আর কোসেক হয় 2 কোসেক এ, এটার সমান আমরা 6 - 4√3 ডিভাইডেড বাই 8 - 4√3 লিখতে পারি। তাহলে আমাদের এটা আর এটা কাটা যাবে, মাইনাস এই যে উপরে আমাদের কট আছে, কট কে লিখতে পারি আমরা কস ভাগ সাইন, আর নিচে যেটা আমাদের কোসেক, উপরে তো উপরের কাজ করছি, মানে উপরে আর কোনো কিছু নাই, অর্থাৎ আমরা উপরে যদি 1 কল্পনা করি 1/কোসেক মানে হচ্ছে সাইন, তাহলে এটাই আমরা লিখতে পারি। এটা হচ্ছে 6 - 4√3 ডিভাইডেড বাই 8 - 4√3। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে করতে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। এবার আমরা একটু মুছতে পারি, মুছার পর আমাদের তো এর মান লাগবে, এটা এটা কাটতে পারি, তাহলে মাইনাস কস এ এটা হচ্ছে 6 - 4√3, 8 - 4√3। এই যে মাইনাস আছে আমাদের, এই মাইনাস দিয়ে আমি ওই পাশে গুণ করতে পারি, তাহলে এই পাশে হবে cos a, আর মাইনাস দ্বারা গুণ করলে আমরা উপরেরটা চেঞ্জ করতে পারি, মানে হচ্ছে আমরা এটাকে 4√3 - 6 ডিভাইডেড বাই 8 - 4√3 লিখতে পারি। তাহলে বলেন তো এখানে তাহলে আমরা a এর সমান কত লিখতে পারবো? এই যে দেখেন cos, cos ওই পাশে যায় হবে আমাদের cos ইনভার্স। আচ্ছা, cos ইনভার্স 4√3 - 6, আর নিচে হচ্ছে আমাদের 8 - 4√3। তাহলে সুতরাং এর সমান আমরা যদি এইটুকু ক্যালকুলেটরে উঠাই তাহলে আমাদের আসবে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা ক্যালকুলেটরে উঠাইলে আমাদের এটা 30 ডিগ্রি আসবে। ক্যালকুলেটরে কিভাবে উঠাইতে হয় সেটা আপনারা দেখবেন। প্রথম হচ্ছে যার কাছে যে ক্যালকুলেটরই থাক, আগে সম্পূর্ণ উঠানোর প্রয়োজন নাই, আগে হচ্ছে এইটা ভাগ এটা দিবেন, এতটুকু ব্রেকেট দিয়ে উঠাবেন, ভাগ চিহ্ন দিয়ে এতটুকু ব্রেকেট দিয়ে উঠাবেন, ভাগ করলে যেটা হইলো, এরপরে
ভাগ করার পর যেটা হবে ওটা কাটবেন না, না কাইটা প্রথম হচ্ছে শিফটে চাপ দিবেন, এরপর কসে চাপ দিলে, শিফটে চাপ দিয়ে যদি কসে দিই তাহলে কস ইনভার্স হবে। আর এইটুকুর অ্যান্সার মানে অ্যান্সারের চাপ দিবেন তাহলে এতটুকু উঠবে, এরপর হচ্ছে ইকুয়াল চাপ দিবেন, তাহলে দেখবেন যে ফাইনালি এতটুকুর মান আমাদের 30 ডিগ্রি এটা আইসা করছে। তো এই ছিল হচ্ছে আমার আজকের ত্রিকোণমিতির এই সৃজনশীলটার সমাধান। এখন আমরা বীজগণিতের সৃজনশীলটা একটু দেখব। বাকি অধ্যায়গুলোর প্রশ্ন আমি সমাধান টেলিগ্রামে দিয়ে দেব, সো ওইটা সবাই তোমরা অ্যাড হয়ে যাবা। আচ্ছা, প্রথম আসি আমাদের ক নম্বর। আমাকে প্রমাণ করতে বলছে, এই যে এটা প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস রুট 3x সমান হচ্ছে 1। এটা সমান 1, এটা বানানোর জন্য আমার দেওয়া আছে কি, এখানে যেহেতু এক্স সম্বলিত একটা কিছু প্রমাণ করতে বলছে, এক্স দিয়ে আমার একটা কিছু দেওয়া আছে, সেটা কত, এক্স মাইনাস 1/x হচ্ছে রুট 3। আমার লিখবো দেওয়া আছে এত সমান অর্থ, আমরা x কে x দিয়ে গুণ করলাম, 1/x কেও আমি x দিয়ে গুণ করলাম, রুট ওভার 3 কেও আমি x দ্বারা গুণ করলাম, অর্থাৎ আমার দুই পাশের যতগুলো মানে পদ আছে প্রত্যেকটা পদকে আমি x দিয়ে গুণন করে দিলাম। x আর x গুণ করলে হয় আমার x স্কয়ার, এটা কাটা থাকবে, আমাদের হবে -1, এই পাশে হচ্ছে রুট ওভার 3x। এই রুট ওভার 3x এটার আগে মনে মনে প্লাস আছে, এই পাশে আসলে হবে মাইনাস, x স্কয়ার মাইনাস রুট 3x -1, ওই পাশে যায় হবে 1। এটাই আমাকে প্রমাণ করতে বলছিল, সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত। আচ্ছা, এখন আমরা খ নম্বরে যাব। ক নম্বর শেষ। খ নম্বর হচ্ছে একদম সহজ ব্যাখ্যা, বুঝবেন যারা একটু হইলেও বীজগণিত পড়ছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ আমাদের কিছু হইলেও কিন্তু এই অধ্যায়ের বেসিক জানা আছে এবং আমরা কিছু প্রশ্নের আগে সমাধান করছি, সবারই মোটামুটি কিছু সূত্র অবশ্যই মুখস্থ আছে। আচ্ছা, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা তো মনে আছে নাকি? ওই ফর্মুলাগুলাই কিন্তু লাগবে। তাহলে আমার দেওয়া আছে কি x মাইনাস 1/x, এটা হচ্ছে রুট 3, আমরা উভয় পক্ষে পাওয়ার 2 নিলাম, তাহলে আমরা a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। রুট স্কয়ার কাটা যায়, না জানলে আজকে নোট ডাউন করে রাখেন, রুট স্কয়ার কাটা যায়, শুধু আমাদের 3 থাকবে, x স্কয়ার আর এখানে হচ্ছে প্লাস 1/x স্কয়ার, এটা কাটা যায়, তাহলে 2 একে 2, মাইনাসের 2 ওই পাশে হবে প্লাসের 2, মাইনাসের 2 ওই পাশে যায় প্লাসের 2 হবে না, হ্যাঁ 2 প্লাসের 2, 3 আর 2 যোগ করলে হয় কত 5। আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 5, এটা কিন্তু আমরা পাইছি, এটার মধ্যে আমরা পাওয়ার 2 নিলাম, এই পাশে যদি আমরা পাওয়ার 2 নেই তাহলে আমাদের কি হবে, আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 5 স্কয়ার মানে 25, যেগুলো আপনাদের জানা নাই এগুলা হচ্ছে জাস্ট মুখস্থ করে নেবেন। এই যে যেমন একটা পাওয়ার গুণন হয়, 2 দ্বিগুণে কত হয় 4, এটা হয় প্লাস 1 টি স্কয়ার করলে 1, আর x স্কয়ার কে স্কয়ার করলে হয় x টু দি পাওয়ার 4, এটা কাটা আমাদের হয় প্লাস 2 ওই পাশে যায় কত হবে -2, অর্থাৎ 25 থেকে 2 বিয়োগ করলে হয় 30। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পাইছি হচ্ছে 5,
x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটার মান পাইছি হচ্ছে 23। এবার আমরা এই দুইটা বাদ দিয়ে সব মুছে ফেললাম। লেফট হ্যান্ড সাইড 23 ইন্টু x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। 23 ইন্টু হচ্ছে এইটুকুর মান হচ্ছে 5, এই দুটা গুণন করলে হয় 115। রাইট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, 5 ইন্টু এইটুকুর মান এই যে দেখেন 23, গুণ করলে 115। লেফট হ্যান্ড সাইডেও 115, রাইট হ্যান্ড সাইডেও 115, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বরের জন্য আমাদের এই মানটা লাগবে, তাহলে আমরা লিখবো যে গ হতে প্রাপ্ত এত সমান এত। এখানেই দিই গ নাম্বার, মানে আমরা এখানে লিখবো যে খ হতে প্রাপ্ত, মানে খ থেকে এত এই মানটা পাইছি, খ নাম্বার হতে প্রাপ্ত এত সমান এত। আর এটা সমান কত, এটার মান বের করতে বলছে, তাহলে এটা পদার্থ রাশি। এটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, এটাকে আমরা x স্কয়ার লেখা কিউব দিতে পারি, আর 1 বাই x স্কয়ার লেখা কিউব দিতে পারি। অথবা আমরা আরো একটা কাজ করতে পারি, এটা মনে হয় আরো সহজ হবে। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটা সমান আমাদের 5, উভয় পাশে আমি পাওয়ার 3 নিতে পারি, পাওয়ার 3। তাহলে a প্লাস b হোল কিউবের ফর্মুলা, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা করলে হয় 5 কে কিউব করলে হয় 125। এই যে এর আগের মাত্র বলছি পাওয়ার পাওয়ার গুণন হয়, 3 দুগুণে হচ্ছে 6, 1 আর নিচে x টু দি পাওয়ার 6, এটা কাটা, প্লাস 3 ইন্টু এই যে এইটুকুর মান হচ্ছে 5, এটার সমান হচ্ছে 125। সুতরাং x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, 3 পাশা কত 15, এই 15 কিন্তু এই পাশে বিয়োগ হবে, কারণ এই পাশে প্লাস আছে ওই পাশে যায় মাইনাস, তাহলে 125 থেকে 15 বিয়োগ হয়ে গেলে থাকে 110। এই হচ্ছে আমাদের গ নম্বরে এত সমান কত, এত সমান হইতেছে 110। এই দুইটা প্রশ্ন কিন্তু আমি বোর্ড বইয়ের প্রশ্ন, এগুলো আমি সমাধান করায় দিলাম। বাকি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যত ধরনের এমসিকিউ, মানে যে এমসিকিউ গুলা লাগে আমি বলি অনুশীলনের গুলা, তো ওইগুলা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো ওইখানে তোমরা অ্যাড থাকলে অবশ্যই সমাধানগুলো দেখতে পারবে এবং সমাধান বুঝতে পারো বা না পারো, জাস্ট মুখস্থ করে গেলে, কারণ হুবহু যদি কমন আইসাই যায়, আমরা জাস্ট মুখস্থ তো করেই গেছি, লিখবো আমরা একদম 100% মার্কও তুলতে সক্ষম হব। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আরো কোন একটা সাবজেক্টের সাজেশন লাগবে কিনা অবশ্যই তোমরা জানাবা, সেই অধ্যায়ের উপরেও আমরা সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।